পেটের চর্বি কী করছে, আমাদের পুরুষ হরমোনকে মহিলা হরমোনে রূপান্তর করছে। তখনই দেখা যাচ্ছে যে আমাদের লিবিডোটা কমে যাচ্ছে বা ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি আরও অনেক ধরনের মেইল প্যাটার্ন বা মেইল ক্যারেক্টারগুলো আস্তে আস্তে লস্ট হয়ে যায়। দেখা যাচ্ছে যারা ডায়াবেটিসের পেশেন্ট থাকে তাদের দীর্ঘ সময় পরে বা একটা সময় সার্টেন স্টেজে গিয়ে কিন্তু প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে। অনেক ওষুধ আছে যেগুলোতে আপনার টেস্টোস্টেরন কমে যায়, হাইপারপ্রোল্যাক্টেমিয়া হয়। আবার অনেক ওষুধ আছে যেগুলোতে আপনার ইরেকটাইল ডিসফাংশন হয় দীর্ঘ সময় খেলে। আবার অনেক ওষুধ আছে যেগুলোতে আপনার প্রিম্যাচুর ইজাকুলেশন হয়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুশফিকুর রহমান। আজকের হারমোনি পডকাস্টের আরেকটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই। গত এপিসোডে আমরা দেখেছি যে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমেচুর ইজাকুলেশন নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের এপিসোডে আমরা আলোচনা করব ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমেচুর ইজাকুলেশনের এর কারণগুলো সম্পর্কে জানার জন্য। আসলে অনেকে মনে করেন যে এটা বয়সজনিত সমস্যা অথবা বার্ধক্যজনিত সমস্যা, কিন্তু আসলে শরীরের ভিতরের মেকানিজম এর একটি মূল কারণ। তো আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের আজকে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ ডক্টর মেহরান হোসেন। উনি একজন চর্ম এবং যৌন রোগ বিশেষজ্ঞ। স্যার কেমন আছেন? আছি ভালো। আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ইজেকশন এবং ইরেকশন শরীরের ভিতরে কিভাবে কাজ করে। সো এখানে আমি একটু বলে নেই যে আমাদের ইরেকশনের যে মেকানিজমটা এটা একটু খুব সহজ করে বলি। আমাদের ইরেকশনের শুরুটা কিন্তু হয় যে আমাদের লিঙ্গের সংবেদনশীলতা থেকে। তো এটা তৈরি হয় হচ্ছে দুই ধরনের মাসল বা মাংসপেশি দিয়ে, একটা হচ্ছে কর্পোরা, একটা হচ্ছে ক্যাভার্নোসা। জাস্ট নামগুলো বলছি। তো এই মাংসপেশিতে যখন ব্লাড সার্কুলেশন শুরু হয় তখনই আমাদের ইরেকশনটা শুরু হয়। এখন ব্লাড সার্কুলেশন কখন শুরু হবে? যে কোনো উত্তেজনা কিংবা ধরেন আপনি পার্টনারের কাছে গেলে বা কোনো রকম কথাবার্তা বললে বা কোনো কিছু চিন্তা করলে বা ইত্যাদি ইত্যাদি এইসব ক্ষেত্রে। তো এই সময় কি হয়, এই ইরেকশনের শুরুতেই আমাদের একটা হিউজ পরিমাণ ব্লাড ট্র্যাপড হয় হচ্ছে লিঙ্গে, যেখানে আমাদের দুটো মাসেলের কথা বললাম, কর্পোরা এবং ক্যাভার্নোসা। সো এখানে তখন প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয়। এই নাইট্রিক অক্সাইড হচ্ছে আপনার মূল চালিকা শক্তি ইরেকশনে, যেটাকে বলা হয় নর্মাল ইরেকশনে, যেটাকে বলা হয় ইগনাইট অফ ইরেকশন। ইগনাইট মানে হচ্ছে মানে আগুন জ্বালানো, মানে এটা হচ্ছে আপনার ইরেকশনের শুরুটা বা ত্বরান্বিতটা, যেটা কারণে হয় এটাকে ফুয়েলও বলতে পারেন আপনি ইরেকশনের। সো এইভাবে আমাদের ইরেকশনটা শুরু হয়। স্টিমুলেশনটা আপনি যেটা বললাম সেটা একটা চিন্তার মাধ্যমে হতে পারে, সেটা কথার মাধ্যমে হতে পারে, যেটা পারফরমেন্স বা ফোরপ্লে অনেক কিছুর মাধ্যমে হতে পারে। হওয়ার পরে যখন এটা শুরু হয় তখনই আমাদের ওখানে যখন ব্লাড ফ্লোটা বাড়ে, ব্লাডটা একটা জায়গায় এসে ট্র্যাপড হয়, তখনই ইরেকশনটা শুরু হয়। ইরেকশনটা শুরু হলে যেটা হয় সেটা হচ্ছে তখন আপনার যে যৌনাঙ্গ থাকে বা পেনিস থাকে সেটা হচ্ছে শক্ত হয়। এইভাবেই আমাদের ইরেকশনের মেকানিজমটা কাজ করে আসলে বেসিক্যালি। আচ্ছা, প্রিম্যাচিউর ইজাকুলেশন তো শব্দটাই বোঝা যাচ্ছে যে ইজাকুলেশনটা সময়ের আগে হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রিম্যাচিউর। সো ইজাকুলেশনটা যতক্ষণে হওয়ার কথা পারফরমেন্স বা কনজুগেশনের সময় বা ইন্টারকোর্সের সময় তার চেয়ে আগে হয়ে যাচ্ছে। তো সেটাই কি আমরা বলতেছি আসলে বা বলছি প্রিম্যাচিউর ইজাকুলেশন। আচ্ছা, এখানে তো আমরা জানি যে সেরোটোনিন একটা নিউরোট্রান্সমিটার আছে, সেটা ব্রেইনে যতটুকু পরিমাণ বেশি থাকবে বা প্রিসিনাপটিক নার্ভ এন্ডিংসে সিনাপসের মধ্যে যত বেশি থাকবে, যত পরিমাণ বেশি থাকবে তত ইজাকুলেশনটা তার ডিলে হবে। এটাও তো একটা কারণ। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কারণ। এখানে আসলে আপনার ব্রেইনের মেকানিজমগুলো কাজ করে। তো যেটা বললেন সেরোটোনিন কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট বা উপাদান, যেটা আমাদের ইরেকশনে বা প্রিম্যাচিউর ইজাকুলেশনে একটা বড় রোল প্লে করে। এই জন্যই কিন্তু প্রিম্যাচিউর ইজাকুলেশনের ট্রিটমেন্টে আমরা এসএসআরআইগুলো দিয়ে থাকি, যেমন সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর যেগুলো আছে, এই ওষুধগুলো দিয়ে থাকি। তো এক্স্যাক্টলি। সো এই উপাদানটার কথা যে আপনি উল্লেখ করলেন, এটা কিন্তু আমাদের ইরেকশনে এক ধরনের কন্ট্রোলার বলতে পারেন। হ্যাঁ, যে আমাদের প্রিম্যাচিউর ইজাকুলেশন হচ্ছে নাকি ইজাকুলেশনটা ঠিক টাইমে হচ্ছে, এটা নিয়ন্ত্রক হিসাবে এই সেরোটোনিনটা একটা বড় ভূমিকা পালন করে। সেরোটোনিন কিন্তু আমরা অনেক খাদ্য থেকেও পেতে পারি। হ্যাঁ, যেমন আপনার দুধ, বিভিন্ন গ্রিন লিফি ভেজিটেবল। সেরোটোনিনের খুব ভালো একটা সোর্স হচ্ছে আপনার চিজ বা পনির। তো এ ধরনের কিছু খাদ্য থেকে আমরা সেরোটোনিন গ্রহণ করতে পারি। এছাড়াও কিন্তু ওই যে এসএসআরআই যেগুলো আছে এগুলির মাধ্যমে আমরা সেরোটোনিনকে রেগুলেট করে থাকি। আমরা জানি কিছু কমন ডিজিজ আছে, যেমন হাইপার টেনশন, ডায়াবেটিস। এই রোগগুলো তো আমাদের প্রিম্যাচিউর ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশনে কোনো ভূমিকা পালন করে থাকে কি না? থাকে। যেমন অ্যান্টি হাইপারটেনসিভ কিছু ওষুধ আছে, যেমন যদি আমরা বলি বিটা ব্লকার অথবা বলি এসি ইনহিবিটর, এই জাতীয় গ্রুপের যে ওষুধগুলো থাকে এই ওষুধগুলো কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশন করে। আর ডায়াবেটিস মেলাইটিসের ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন যারা ডায়াবেটিসের রোগে ভুগে থাকেন তাদের কোনো না কোনো সময় বা জীবনের কোনো না কোনো পর্যায়ে
প্রিমেচার ইজাকুলেশন অবশ্যই হয়। সেক্ষেত্রে কি হয়, ডায়াবেটিস কিন্তু নার্ভ ড্যামেজ হতে পারে। আবার আমাদের যে রক্তনালীগুলো থাকে, হ্যাঁ, ইরেকশনের সময় যে রক্তনালীগুলো রোল প্লে করে, অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, ওখানে ভেসেল ইনজুরি হয়, মাইক্রো ইনজুরি হয়। তো ইত্যাদি বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যারা ডায়াবেটিসের পেশেন্ট থাকে তাদের দীর্ঘ সময় পরে বা একটা সময় সার্টেন স্টেজে গিয়ে কিন্তু প্রিমেচার ইজাকুলেশন হচ্ছে। আচ্ছা, আমরা তো এটাও জানি যে কিছু হরমোনজনিত, যেমন টেস্টোস্টেরন, যেমন লো টেস্টোস্টেরনের কারণে আমরা জানি যে ইরেকটাল ডিসফাংশন বা প্রিমেচার ইজাকুলেশন হতে পারে। এছাড়াও অবেসিটি ওয়ান অফ দ্য কজ অফ ইজাকুলেশন, প্রিমেচার ইজাকুলেশন এবং ইরেকটাল ডিসফাংশন। তাহলে এটা কতটা সত্য? টেস্টোস্টেরন কমে গেলে যেটা হয় সেটা হচ্ছে ইরেকটাল ডিসফাংশনটা হ্যাঁ হতে পারে, বাট সবচেয়ে বেশি যেটা হয় আপনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা কমে যায়, যেটাকে আমরা হাইপোঅ্যাক্টিভ সেক্সুয়াল ডিসঅর্ডার বলি, লস অফ লিবিডো হয়। আর অনেক সময় দেখা ঠিক সাথে সাথে আমাদের কিন্তু প্রোল্যাক্টিন লেভেলটাও চেক করতে হয়। হাইপারপ্রোল্যাক্টিমিয়া থাকলে কিন্তু গাইনোকোমেশিয়া থেকে শুরু করে বডি স্ট্যাচার চেঞ্জ হওয়া থেকে শুরু করে আপনার ভয়েস চেঞ্জ হওয়া থেকে শুরু করে মেইল প্যাটার্নগুলো আস্তে আস্তে কিন্তু কমে আসে বা হারায় যায়। সেখান থেকে কিন্তু আমাদের ল্যাক অফ বা লস অফ লিবিডো হতে পারে। আরেকটা যেটা বলেন, ওবেসিটি খুব সুন্দর একটা রোল প্লে করে, সুন্দর বলতে বাজেভাবে একটা সুন্দর রোল প্লে করে। যারা খুব ওবিস বা যাদের আসলে ওমেন্টাল ফ্যাটটা অনেক বেশি, ওই ফ্যাটটা কি করে আপনার টেস্টোস্টেরনকে ইস্ট্রাডিওলে রূপান্তর করে বা এস্ট্রোজেনে রূপান্তর করে কন্টিনিউয়াস। সো এই পেটের চর্বি কি করছে, আমাদের পুরুষ হরমোনকে মহিলা হরমোনে রূপান্তর করছে। তখনই দেখা যাচ্ছে যে আমাদের লিবিডোটা কমে যাচ্ছে বা ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি আরও অনেক ধরনের মেইল প্যাটার্ন বা মেইল ক্যারেক্টারগুলো আস্তে আস্তে লস্ট হয়ে যায়। সো টেস্টোস্টেরন আর প্রোল্যাক্টিনের আসলে অনেক বেশি রোল। আচ্ছা, আমরাও কিছু অনেক সময় কিছু মেডিসিন নেওয়া হয় যেগুলো হচ্ছে অনেক সময় এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা কতটা সত্য? এটা অনেকখানি সত্য। অনেক ওষুধ আছে যেগুলোতে আপনার টেস্টোস্টেরন কমে যায়, হাইপারপ্রোল্যাক্টেমিয়া হয়। আবার অনেক ওষুধ আছে যেগুলোতে আপনার ইরেকটাইল ডিসফাংশন হয় দীর্ঘ সময় খেলে। আবার অনেক ওষুধ আছে যেগুলোতে আপনার প্রিম্যাচুর ইজাকুলেশন হয়। আবার প্রিম্যাচুর ইজাকুলেশনের কিছু ওষুধ আছে যেগুলো যদি আপনি ডোজ ঠিক মতো না দেন, সেগুলি আবার কজ অফ ইরেকটাইল ডিসফাংশন হয়ে দাঁড়ায়। সো এটাকে আমরা টু এজ সোর্ড বলি। সেজন্য দেখেন আপনি দিচ্ছেন কিন্তু একটা কজে, ওটা ভালো করতে গিয়ে আরেকটা জিনিস খারাপ হয়ে যাচ্ছে যদি ডোজটা অ্যাডজাস্টেড না হয়। এই ক্ষেত্রে কি করতে পারি? এই ক্ষেত্রে অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। ধরেন আপনি কারো থেকে জানলেন বা ইন্টারনেটে সার্চ করলেন যে আপনার সে ফর এক্সাম্পল ব্রঙ্কিয়াল অ্যাজমা, না ধরেন আপনার সেরোটোনিন এই ডোজে খেতে হবে, কিন্তু ওই ডোজে খেতে গিয়ে আপনি দেখলেন যে আপনার আবার প্রিম্যাচুর ইজাকুলেশনের জন্য খাচ্ছেন কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে। সো এই ক্ষেত্রে আপনি যাকে দেখাচ্ছেন উনি একদম প্রত্যেকটা জিনিস বিশ্লেষণ করে আপনার ডোজটা কিন্তু অ্যাডজাস্ট করবে। আচ্ছা, আমি জানি যে বিটা ব্লকার ওয়ান অফ দ্য কজ অফ ইডি। অনেক সময় অনেক পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে, কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমাতে তখন আমরা বিটা ব্লকার ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার ইউজ করাটাই বেটার, তাই না? অবশ্যই। আর বিটা ব্লকার আপনি যেটা বলেন ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে একটা সতর্কতা, ঠিক তেমনি কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রেও সতর্কতা। বিটা ব্লকার থেকে কিন্তু একদম ইরেকটাইল ডিসফাংশন হওয়ার রেটটা অনেক বেশি। সো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি যেটা বলেন কার্ডিও সিলেক্টিভ বা অন্যান্য গ্রুপের ওষুধ চেঞ্জ করে দিতে হয়। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় বিটা ব্লকার অ্যাভয়েড করা যায় না, যেমন ট্যাকিকার্ডিয়া বা আরও কিছু কন্ডিশন আছে, হ্যাঁ, যাদের হার্ট রেটের রেগুলেশনে কিছু সমস্যা হয়, সেই ক্ষেত্রে বিটা ব্লকার দিতেই হয়। কিন্তু সেই ক্ষেত্রে আপনার ডক্টরই আপনাকে ডোজটা অ্যাডজাস্ট করে দিবে যদি ইরেকটাইল ডিসফাংশন হয় সেটার সাথে আর কি। ধন্যবাদ আপনাকে। তো আজকে আপনার দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু এক লাইনে যদি কোনো জিস্ট কথা বলার থাকে তাহলে বলতে পারেন। আসলে এক লাইন বা দুই লাইনে আমি কিছু কথা বলি যে দেখেন, আমাদের দেশে আমাদের এখন আশঙ্কাজনক হারে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন রোগী বাড়ছে। তো আপনারটাকে অসুখের পর্যায়ে পড়ে কি অসুখের পর্যায়ে পড়ে না, এটা জানার জন্য বা এটার মধ্যে যদি সন্দেহ থাকে আপনি নিজে কোনো ট্রিটমেন্ট নেবেন না। আপনি প্রয়োজনে জানুন, এগুলি নিয়ে পড়ালেখা করেন বা কোনো ডক্টরের কাছে যান। উনি আপনাকে বলবে আপনি কি আসলেই অসুস্থ নাকি আপনার ট্রিটমেন্ট দরকার হলে কী ধরনের ট্রিটমেন্ট দরকার। কারণ এখনকার দিনে কিন্তু এগুলি নিয়ে অনেক চমকপ্রদ বিজ্ঞাপন থাকে, অনেক কিছু ঠকে থাকে। সো যাতে প্রতারিত ভালো করতে গিয়ে যাতে খারাপ না হয়, এটাই হচ্ছে আমার অ্যাডভাইস। যে আপনি যার কাছেই যান, পছন্দের ডাক্তারের কাছে যান, আপনি দেশে দেখান, বিদেশে দেখান, যেখানে আপনার সুবিধা, বাট আপনি অবশ্যই একজন সেক্সুয়াল মেডিসিন প্র্যাকটিস করে এরকম একজন ডক্টরকে দেখাবেন। ধন্যবাদ স্যার। তাহলে আমরা বুঝতে পারলাম শরীরের ভিতরে কিছু কারণগুলোর কারণেই ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুরেশনগুলো হওয়ার সম্ভাবনা অবশ্যই এটা শরীরের ভিতরকার কারণেই বেশি থাকে। এছাড়াও কিছু কজ থাকে যেমন এক্সটার্নাল কজ, সাইকোলজিক্যাল কজ, বাট ভিতরে ইরেকশনের প্রধান চালিকা শক্তিটা হচ্ছে আমাদের রক্ত চলাচল। রক্তনালীগুলো সরু হয়ে গেলে, অ্যাথেরোসিস হলে, ভেনাস লিকেজ হলে এই প্রবলেমগুলো হবে। সো আমাদের কজটা রুট কজটা আইডেন্টিফিকেশন করতে হবে। রুট কজটা আইডেন্টিফিকেশন করলে আমরা তখন ওটার চিকিৎসা এবং প্রতিকারগুলো
স্পেসিফিক্যালি দিতে পারবো। ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দরভাবে সাবলীলভাবে আমাদেরকে রুট কজটা ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমেচার ইজাকুলেশনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আপনাকেও ধন্যবাদ। আজকে আমরা এপিসোডে জানতে পারলাম ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমেচার ইজাকুলেশনের কজ এবং এর প্রতিকার। আজকের এপিসোড থেকে আমরা যে জিনিসটি বুঝতে পারলাম সেটি হচ্ছে শরীর কথা বলে, সো আপনি নীরব থাকবেন না। সো অডিয়েন্স, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনে নতুন একটি এপিসোড নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজ এই পর্যন্তই থাকছি। ধন্যবাদ সবাইকে।